শুভেন্দু অধিকারী রয়েছেন সৌমিক গোলদারের পাশে। আজকে রোজিনা রহমান বলেছে যে সৌমিক গোলদাররা ক্রিমিনাল, অপরাধী। তার মানে ও শুভেন্দু অধিকারীকেও বলছে যে শুভেন্দু অধিকারী ক্রিমিনালকে সংবর্ধনা দিয়েছে। আমি বলেছি যে আপনার সমস্যা থাকলে আপনি আমার বিরোধিতা করতেই পারেন। আপনি চিকেন প্যাটিসালের সমর্থনে কথা বলেছেন, আমি আপনার বিরুদ্ধে বলেছি। আপনি আমার বিরুদ্ধে বলুন। আপনি আমার ধর্ম কেন টেনে সেখানে আমাকে আমার ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করেছেন। আমি তো আজকে থেকে হিন্দুত্ববাদী না, নতুন হিন্দুত্ববাদী গজিয়ে উঠিনি। আমি তৃণমূলের জন্য করেছি না সিপিএম এর ভয়ে করেছি, না কোনো ইউটিউবার তো সামান্য। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা হাইকোর্টের সামনে। দিবাকর দেবনাথ, আইন তার জন্য সমান, সেও আইনের দ্বারস্থ হয়েছে, কিন্তু তাকে নিয়ে যে বিতর্ক শুধুমাত্র এক পক্ষের বক্তব্য নয়। আমরা সাংবাদিকতায় মনে করি প্রত্যেক বক্তব্য প্রত্যেক পক্ষের শোনা উচিত। স্বাভাবিকভাবেই দিবাকরের নিশ্চয়ই কোনো বক্তব্য আছে এ বিষয়ে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি একজন ইউটিউবারের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ যে সে নাকি বিভিন্ন ধরনের ফেক এআই ছবি ছড়াচ্ছে। সত্যিই কি দিবাকরের প্রোফাইল থেকে ছড়ানো হয়েছিল? আমরা যেটা দেখতে পেয়েছি সেটা দিবাকরের প্রোফাইল ছিল না, কিন্তু সেক্ষেত্রে আবারও বলা হয়েছে এটা নাকি তার অনুগামীরা। সত্যিই কি দিবাকরের কোনো অনুগামী টিম আছে? আমার এত ক্ষমতা নেই, আর্থিক সমর্থ নেই যে আমি কোনো টিম রাখবো, ঠিক আছে? হ্যাঁ, অনেক ফলোয়ার রয়েছে যারা আমাকে ভালোবাসে অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে। আমি তো আজকে থেকে হিন্দুত্ববাদী না, নতুন হিন্দুত্ববাদী গজিয়ে উঠিনি। আমি যখন এই রাজ্যে বিজেপির 3% ভোট ছিল না, তখন থেকে হিন্দুত্বের জন্য আমি কথা বলি, কাজ করি। 2020-তে জেলেও গেছি হিন্দুত্বের জন্য কথা বলে, বিজেপির জন্য কথা বলে। 2021-এ 2রা মে যেদিন ফল ঘোষণা হলো, আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আমার উপরে হামলা হয়েছে। আমি তারপর থেকে কলকাতায় চলে আসি। এখনও আমি তো কোনো কম্প্রোমাইজ করিনি হিন্দুত্বের সঙ্গে, না তৃণমূলের জন্য করেছি, না সিপিএম এর ভয়ে করেছি, না কোনো ইউটিউবার তো সামান্য। আর যতই সাবস্ক্রাইবার থাক, তার মাথার উপরে যত বড় ব্যক্তিদেরই হাত থাক না কেন, সে আমাকে যে ধরনের মন্তব্য করেছে, অন্য বিষয় হলে আমি হয়তো ছেড়ে দিতাম। আমার ধর্মে হাট করেছে। দিবাকর দেবনাথকে বলেছে গরু শুয়োরের মাংস খাইয়ে দেব। এটা তো আমি কোনোদিনই মেনে নেব না, কোনো ক্ষমা হবে না। এবং রোজিনা রহমানকে বলছি, রোজিনা রহমান আইনের দ্বারস্থ হোক, আমিও হচ্ছি। যত যা করার আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জুডিশিয়াল সিস্টেমের যত হাই জায়গা রয়েছে, হায়ার অথরিটি রয়েছে, সেখানে যাক, গিয়ে ও প্রমাণ করুক দিবাকর দেবনাথ যদি কোনো নোংরা ওকে নিয়ে ছবি এআই দিয়ে বানিয়ে থাকে, যদি ওকে নিয়ে কোনো নোংরা ওই ধর্মীয় মন্তব্য করে থাকে, যেটা ও করে থাকে, তাহলে আমার বিরুদ্ধে শাস্তি দিক এবং দেখাক। সব থেকে বড় কথা, শাস্তি, আদালত, তদন্ত, এগুলো তো চলবেই। ও ইউটিউবে দেখাক না দিবাকর দেবনাথ আমার প্রোফাইল, কোন প্রোফাইল থেকে আমি ওকে কি মন্তব্য করেছি। হ্যাঁ, ও কি মন্তব্য করেছে। ওর 35,000 ফলোয়ারওয়ালা ফেসবুক পেজ, যেখানে ও এখনও পোস্ট করে যাচ্ছে, সেই পেজ থেকেই তো আমাকে মেসেজ করেছে, আমাকে কমেন্ট করেছে, সেখানে দেখাকো। প্রথমে কে ফার্স্টে কি তুমি যোগাযোগ করেছিলে নাকি রোজিনা রহমান? না 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 না, রোজিনা রহমান আমাকে কমেন্ট করেছিল প্রথমে আমার পোস্টে। আমি কমেন্টে পরে রিপ্লাই দিয়েছি, এতটুকুই। তারপরে দেখি এই ধরনের ভাষা ব্যবহার করেছে। আমি বলেছি যে আপনার সমস্যা থাকলে আপনি আমার বিরোধিতা করতেই পারেন। আপনি চিকেন প্যাটিসালের সমর্থনে কথা বলেছেন, আমি আপনার বিরুদ্ধে বলেছি। আপনি আমার বিরুদ্ধে বলুন। আপনি আমার ধর্ম কেন টেনে সেখানে আমাকে আমার ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করেছেন। এটা তো আমি মেনে নেব না। সেখান থেকেই আমার লড়াই, এবং এই লড়াই চলবে। আমি নিজের জায়গায় অটল রয়েছি, আমি এক পাও সরব না। প্যাটিস বিক্রেতার পাশে পুরো ইকোসিস্টেম কাজ করছে। আমরা দেখেছি যে বামপন্থীরা তার পাশে দাঁড়িয়েছেন, আর যার বিরুদ্ধে এখন বক্তব্য উঠে আসছে রোজিনা রহমানও তাকে সাপোর্ট করেছেন। সৌমিক গোলদারদের পাশে শুধুমাত্র দিবাকররা থাকে কেন, বা সৌমিক গোলদারদের পাশে রাজ্যের বিরোধী দলনেতা আছে, শুভেন্দু অধিকারী রয়েছেন সৌমিক গোলদারের পাশে। আজকে রোজিনা রহমান বলেছে যে সৌমিক গোলদাররা ক্রিমিনাল, অপরাধী। তার মানে ও শুভেন্দু অধিকারীকেও বলছে যে শুভেন্দু অধিকারী ক্রিমিনালকে সংবর্ধনা দিয়েছে, সম্মান জানিয়েছে। ও শুভেন্দু অধিকারীকে ক্রিমিনালের গলায় মালা পরিয়েছে, ও সেটাই বলতে চাইছে। কি করে বলে ওর সে কি করে হয় ক্রিমিনাল, কি করে বলে সৌমিক গোলদারদেরকেও? রাজ্যের বিরোধী দলনেতা না জেনে একটা সত্যি মিথ্যে কেন ধরে রাখতে পারলো না পুলিশ? যদি সৌমিক গোলদাররা ক্রিমিনাল হয়, পুলিশ তাহলে কাস্টাডিতে নিয়ে 12 ঘন্টা কেন ধরে রাখতে পারলো না? আদালত কেন জামিন দিয়ে দিল, কেন বেল দিয়ে দিল সৌমিক গোলদারদেরকে? যদি ওরা অপরাধী হয়, ওদেরকে জেলে ভরে দিত তো আদালত। আদালত কি বোকা? আদালতের বিচারপতিরা কি নির্বোধ? ওদের মাথায় কি বুদ্ধি নেই? আচ্ছা, তো এই ঘটনা ঘটার পর তোমার উপর এখন কি ধরনের প্রেশার আসছে? আমার উপরে প্রেশার অনেককে দিয়ে ফোন করাচ্ছে, অনেককে দিয়ে আমার নামে বাজে বাজে করছে। ও ভিডিও করে অনেক রকম কথাবার্তা বলছে আমার নামে। এতটুকুই। আমি এগুলোকে প্রেশার মনে করি না। অনেক তৃণমূল, সিপিএম অনেক প্রেশার দেখে এসেছি। এইসব প্রেশার আমার কাছে কোনো প্রেশার না। আর হিন্দুত্বের জন্য
এইসব আমি কিছু মনে করি না, ঠিক আছে? আমি শেষ দেখে ছাড়বো। আমি ওই আইপ্যাক তৃণমূলের ওই চটি চাটা পাপোশালা নেতা না। আমি কোনো রাজনৈতিক নেতা না, কোনো রাজনৈতিক লেনাদেনা আমার নেই, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কোনো মাইকেলাল বলতে পারবে না অমুক বিধানসভা বা অমুক কাউন্সিলর হওয়ার জন্য কোনোদিন কোনো নেতার পেছনে দৌড়েছি, বায়োডেটা জমা দিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবে না, চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখাক। দিবাকর দেবনাথের কোনো রাজনৈতিক মোহমায়া নেই, তাই কিছু পাওয়ার, কিছু হারানোরও ব্যাপার নেই, কারো প্রভাব আমার উপরে কাজ করবে না। রোজিনা রহমানকেই মাথা নত করতে হবে। এর আগে তোমার উপর কি ধরনের আক্রমণ নেমে এসেছিল যখন তুমি হিন্দুত্বের হয়ে কথা বলতে? আমরা শুনেছি নাকি তোমার ঘর ভাঙচুর হয়েছে। তুমি কোথা থেকে বিলং করো অ্যাকচুয়ালি, এবং তোমার এই জার্নিটা বলো। আমার জার্নি অ্যাকচুয়ালি, আমার জন্ম রানাঘাটে। আমার বাবা পেশা, এগুলো করলে মানুষ ভাবে সিম্প্যাথি, কিন্তু তুমি যেহেতু আমি জিজ্ঞেস জানতে করেছো, চাইছি, আমি আমরা কোনোদিন জানতে বলি না, আমি এইসব ন্যাকা কান্না কাঁদি না। আমার বাবা প্রেসে কাজ করতো, ওই ছাপাখানা যেটাকে বলে, ঠিক আছে? এখন তো ডিজিটাল প্রিন্টিং প্রেস হয়ে গেছে, তখন ছিল না। ওই ছাপাখানায় ওই কাগজ দিতে হতো, বের করতে হতো, ম্যানুয়ালি অপারেট করতো। সেই ছাপাখানায় আমার বাবা কাজ করতো। আমরা মানুষ হয়েছি, আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার মা তখন মারা যান, আমাদেরকে ছেড়ে চলে যান। সেই জায়গা থেকে আমাদের সংঘর্ষ, আমাদের ভাই বোনের সংঘর্ষ, আমরা সেই জায়গা থেকে উঠে এসেছি। রানাঘাটে আমার পড়াশোনা সব কিছু। তারপরে উত্তরবঙ্গে আমার ঠাকুরমার জমি সম্পত্তি রয়েছে। আমার বাবা যেহেতু ওখানে জন্মেছিলেন, আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে, ওখানে আমি ছিলাম বহুদিন। ওখানে আমার রাজনীতি শুরু। ওখানে রাজনীতি তো বিজেপিতে ছিলাম আমি, তার আগে আমি বজরং দল করেছি। পুন্ডিবাড়ি, আপনারা শুনে নিন, পুন্ডিবাড়িতে আমার বজরং দলের প্রশিক্ষণ। সেখান থেকে আমি হিন্দুত্বের পথ চলা আমার, সেই হাত ধরে, ঠিক আছে? প্রদীপ থাপা, হ্যাঁ, সেই আমার গুরু ছিলেন প্রদীপ থাপা, আমাকে হাত ধরে নিয়ে গেছিলেন হিন্দুত্বের পথে। তো সেই জায়গা থেকে আমি হিন্দুত্বের লড়াই লড়ছি। টিজেপির সঙ্গে আমার কোনো, বিজেপি ক্ষমতায় আসলে তো আমরা সবাই চাই ক্ষমতায় আসুক, কিন্তু বিজেপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, আমাদের লড়াই চলবে। হিন্দুত্বের সঙ্গে কখনো কম্প্রোমাইজ আমি করব না। সে কোন রাজনৈতিক দলের কোন নেতা, তাদের কি রাজনৈতিক ইস্যু আছে, সেসব তো আমি বলতে পারবো না, আমি বলতে চাইও না সেসব নিয়ে। যেটা মন্তব্য আমার করা ঠিক হবে না। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয় নিয়েই আমি রোজিনা রহমানের বিরোধিতা করছি। কাউকে কোনো আমি ব্যক্তিগত বা আক্রমণ, অন্য বিষয়ে আমি কথা বলতে চাই না। সেখান থেকে উঠে এসেছি। আজকে আমি আমার কাজকর্ম করি, আমার ছোট্ট একটা পরিবার রয়েছে, আমি বিয়ে করেছি, আমার ওয়াইফ রয়েছে, আমারও তো পরিবার রয়েছে। কই, আমি আমার পরিবারকে সামনে রেখে, আমার স্ট্রাগলকে সামনে রেখে তো আমার দর্শকদের থেকে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করি না। তুমি কি উত্তরবঙ্গে কখনো থাকতে? ওখানে কি কোনো রকম আক্রমণ হয়েছিল? উত্তরবঙ্গেই তো আক্রমণ হয়েছে 2021-এ বিধানসভা নির্বাচন, দোসরামের ফল। মনোজোড়াও, কুমারগ্রামের যিনি বিধায়ক, ঠিক আছে, আমি বলছি অন রেকর্ড, তার হয়ে প্রচার করেছি। পুরো আলিপুরদুয়ারে আমি বিজেপির হয়ে কাজ করেছি। তার জন্য আমার উপরে আক্রমণ হয়েছে ওই 2রা মের দিন, যেদিন ফল ঘোষণা হলো। কৈলাস বিজয়বর্গী 12টা 12:30 নাগাদ যখন ঘোষণা করলো তৃণমূলকে বাধাই হো, সেই সময় তৃণমূলের, তার 10 মিনিটের মধ্যে তৃণমূলের দলবল আমি আমার বাড়িতে এসে হামলা চালাই, পুরো ভাঙচুর করে। পুলিশের ভ্যান একটু পিছনে দাঁড়িয়েছিল, গার্ড দিচ্ছিল, যারা ভাঙচুর করছিল তাদেরকে গার্ড দিচ্ছিল। আমার উপর আক্রমণ হয়, আমার বাড়িতে আক্রমণ হয়। তারপরে আমি এখানে চলে আসি, আর ওদিকে যাইনি। এই 1 বছর হলো ওই জমিটা আমি বিক্রি করে দিয়েছি। আমাদের যে পৈতৃক সম্পত্তি ছিল ঠাকুমার, অল্প একটু জমি আমি বিক্রি করে দিয়েছি। এখন আমি কলকাতাতেই মোটামুটি থাকি আর কি। রানাঘাটে আমার ফ্যামিলি থাকে, আমার পরিবার, বাবা আছে, আমি এখানেই থাকি। খবর করতে গিয়ে বা এই তুমি যে পেশায় আছো, এই ক্ষেত্রে পুলিশের কোনো বাধামুখী সম্মুখীন হয়েছিল? কখনো অ্যারেস্ট হয়েছে? 2020 সালে আমাকে অ্যারেস্ট করে নিয়েছিল যখন লকডাউন হয়। তখন রাজ্য সরকার হোম ডেলিভারির একটা সিদ্ধান্ত নিয়েছিল, আপনাদের হয়তো মনে আছে। মদ হোম ডেলিভারি করবে, যখন লকডাউন চলছিল, সবাই গৃহবন্দী, সেই সময় মদের দোকানের শাটার বন্ধ, সেই সময় নিয়েছিল সিদ্ধান্ত। আমি তখন ওটার বিরোধিতা করে ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিও করার জন্য এই চটি চাটা পুলিশ, দলদাস পুলিশ আমাকে তুলে নিয়ে গেছিল বাড়ি থেকে। আমাকে তুলে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছিল। 14 দিন আমি জেলে ছিলাম। হ্যাঁ, মহামারী, আরো অনেক দফা লাগিয়েছিল, সেকশন লাগিয়েছিল। তারপরে অন্য অনেক আরেকটা কেসেও আমাকে জামিন নিতে হয়েছে। ওটাতে আমাকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ, চেষ্টা করেছিল, কিন্তু আমি পরে আদালত থেকে জামিন, সেটাও বিজেপি করার জন্য। অনেক কেস খেয়েছি, জেলে খেটেছি। এই রোজিনা রহমানদের তো জেলে পাঠায় না, আমাদের মতো হিন্দুদেরকে, শ্রমিককে, দিবাকরকে, মানব গুহকে, ঠিক আছে, তোমাকে, এদেরকেই জেলে পাঠাবে। ওদেরকে খালি লাভ লেটার পাঠায়, নোটিশ পাঠায়, কি আছে রিলেশন আমি জানি না, আমার আগ্রহ নেই এদেরকে নিয়ে জানার। দর্শক, আপনারা শুনলেন দিবাকর দেবনাথের কথা। সাংবাদিকতায় সবসময় আমাদের বলা হয় যে প্রত্যেক ভয়েসটাকে শুনতে, পক্ষ বিপক্ষ দুই পক্ষকে শুনতে। তাই আমরা পক্ষের তো বক্তব্য শুনেছি, আমরা এখন তথাকথিত বিপক্ষের বক্তব্য আপনাদের
সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, পক্ষ বা বিপক্ষ যাই হোক মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন পলিটিক্যাল ডায়েরি।